এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনজেএল স্বাস্থ্যকথাতে। এনজেএল স্বাস্থ্যকথা প্রতি শনিবার আমরা এই সময়ে আপনাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম চ্যানেলের মাধ্যমে যুক্ত হয়ে থাকি নাক কান গলা বিষয়ে সচেতনতা তৈরির জন্য নতুন নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের স্বাস্থ্যকথা আলোচনার বিষয় শিশুদের নাক কান গলার সমস্যা, কখন সতর্ক করবেন এবং কি করবেন। বরাবরের মতো আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাক্তার নুরুল হুদা নাইম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে স্বাগত। দর্শক, আপনাদেরকে স্বাগত আমাদের এনজেএল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার, আপনাকে আপনার ব্যস্ততার মধ্যে পেয়েছি। ডক্টর নুরুল হুদা নাইম স্যার বর্তমানে কর্মরত আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে। পাশাপাশি তিনি ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন। আজকে আমাদের 7ম পর্বে এনজেএল স্বাস্থ্যকথার আলোচনার বিষয় স্যার শিশুদের নাক কান গলার সমস্যা, কখন সতর্ক হবেন, কি করবেন। স্যার, নাক কান গলার সমস্যা যেটা আমরা ইএনটি প্রবলেম, যেটা শিশুদের ক্ষেত্রে এত বেশি নাক কান গলার সমস্যা কেন দেখা যায়? ধন্যবাদ ডক্টর শাফি আপনাকে। প্রিয় দর্শক, ঈদ পরবর্তী আজকের আমাদের এই প্রথম অনুষ্ঠান, তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আমরা সবাই টানা 30 দিন রোজা রাখার পরে আমরা ঈদ উদযাপন করেছি, কিন্তু অনেকেই আমাদের এই আশেপাশে আমরা দেখতে পাই অনেকেই বাচ্চাটা অসুস্থ, সুতরাং ওনারা কিন্তু ভালো মতো ঈদ উদযাপন করতে পারেননি। এবং আমরা এটা মনে করি, ধরেন যে একটা বাচ্চা অসুস্থ হইলে মোটামুটি পুরো পরিবার সেখানে অন্তর্ভুক্ত হয়ে যান। বলেন কিভাবে? একটা বাচ্চা অসুস্থ মানে বাচ্চার মা সেখানে এঙ্গেজড, বাচ্চার মা কিন্তু এঙ্গেজ মানে পুরা সংসারের অনেক কাজ সেখানে হচ্ছে না এবং পুরো আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে। কারণ শিশুদের প্রতি আমাদের সবারই একটা ভালোবাসা থাকে, অত্যন্ত আগ্রহ ভরে আমরা শিশুদেরকে নিয়ে আমরা ঈদ করতে চাই। সেখানে একটা শিশু যখন অসুস্থ থাকে তখন তাকে ছাড়া ঈদ উদযাপন আসলেও একটা অনেকটা যেটা বোঝা যায় যে আমরা অনেকটা আনন্দ হাসি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি? আমরা আজকে এই এনজেএল হসপিটাল স্বাস্থ্যকথাতে আলোচনা করতে চাই যে আমাদের শিশুদের ক্ষেত্রে কোন কোন সমস্যা দেখলে এটাকে বিপজ্জনক মনে করব এবং আমরা কাল বিলম্ব না করে ডাক্তারের শরণাপন্ন হব। কারণ শিশুদের প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের, যে শিশুদের এই নাক কান গলার রোগ কেন বেশি হয়। আমরা জানি শিশু অবস্থায় শিশুদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে এবং আমাদের নাকের সাথে কানের যে কানেকশন আছে, ইউস্টিশিয়ান টিউব আমরা এটাকে বলি, অর্থাৎ নাকের পিছনের দিকে গিয়ে কানে এরকম একটা
কানেক্টিং টিউব থাকে। এই টিউবটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একদম হরিজন্টাল থাকে, যাতে করে খুব সহজে নাক থেকে কানেও ইনফেকশন চলে যায়। সুতরাং বাচ্চাদের সর্দি, হাঁচি, কাশি এবং সাথে কানে ব্যথা, এইটা কিন্তু আমরা খুব সহজেই পাই। এবং কানে ব্যথার কিছুদিন পরে দেখা যায় 2-1 দিনের মধ্যেই বাচ্চা খুবই কান্নাকাটি করতে থাকে, সারা রাত হয়তো কান্নাকাটি করেছে। মায়েরা এসে আমাদের কাছে বলেন যে আমার বাচ্চার 2-3 দিন আগের থেকে সর্দি জ্বর ছিল এবং সে সারাদিন কান্নাকাটি করেছে, রাত্রেও সারা রাত কান্নাকাটি করেছে, এবং শেষে দেখা গেল যে তার ফজরের সময়ে তার কান দিয়ে রক্ত মিশ্রিত একটু পানি এসেছে এবং সে তখন ঘুমিয়েছে। তো ইএনটি ডক্টর হিসাবে আমরা এরকম একটা ইতিহাস যখন মায়ের কাছ থেকে পাই, তখন কিন্তু বুঝতে বাকি থাকে না এই বাচ্চাটার AASM হয়েছে, অর্থাৎ অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। বাচ্চাটার সর্দি ছিল, জ্বর ছিল, অর্থাৎ এটাকে আমরা বলবো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই অবস্থা থেকে তার স্টেশন টিউব দিয়ে কানে সংক্রমণ হয়েছে এবং কানের ওখানে তার প্রথমে ফ্লুইড কালেকশন হয়েছে, ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ইনফেকশন হয়ে কানের মধ্যকর্ণের চারিদিকে কিন্তু হাড় এবং একদিকেই শুধু নরম পর্দা, সেটা হচ্ছে কানের পর্দা বা আমরা যেটাকে বলি টিম্প্যানিক মেমব্রেন। এবং নেচার কিন্তু এটাকেই সাপোর্ট করে যে সব সময় দুর্বলকেই আঘাত করে। তো এই ইনফেকশনটা যখন বেড়ে যায়, তখন এই পানিগুলা বা এই পাস হয়ে যাওয়া এগুলা বের হওয়ার জন্য আর কোনো পথ না পেয়ে পর্দাটাকে সে একটা ছিদ্র করে বের হয়ে চলে আসে। এবং এই পর্দা ফাটানোর আগ পর্যন্ত যে টেন্স অবস্থা, এই অবস্থায় কিন্তু বাচ্চা সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে। সুতরাং এটা কিন্তু একটা বিপজ্জনক লক্ষণ। আমরা বলবো যে বাচ্চারা যাদের সর্দি বা হাঁচি কাশি হয়েছে, নাক বন্ধ, শ্বাস নিতে পারে না, এইরকম ক্ষেত্রে অবশ্যই আমরা 1-2 দিন অপেক্ষা করেই কিন্তু ডাক্তারের শরণাপন্ন আমরা হব। আর ইতিমধ্যে যখন প্রথম দিন থেকে আমরা তাহলে কি কিছু করতে পারি, এরকম একটা প্রশ্ন আসতে পারে, অবশ্যই আমরা সেটা করতে পারি। এবং আমরা ডাক্তারদের কাছে গেলেও যে ওষুধটা সবচেয়ে কমন ভাবে সবাই প্রেসক্রাইব করেন, সেটা হচ্ছে নর্মাল স্যালাইন ড্রপ। অর্থাৎ এই যে নর্মাল স্যালাইনের ড্রপ, নাকের ড্রপ হিসাবে আমরা সেটাকে ইউজ করি। তাতে কি সুবিধা হয়? তাতে হয় যে সর্দিটাকে নাক থেকে ওয়াশ আউট করে নাকের পিছনে নিয়ে যায়, নিয়ে সেটা তখন আর নাক বন্ধ করে না, বাচ্চাটা ভালো মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে। এবং পাশাপাশি যদি আমরা একটু করে তাকে একটা অ্যান্টিহিস্টামিন দিতে পারি, তাইলে আরো ভালো হয়। তো সেই ক্ষেত্রে একটা সম্পূরক প্রশ্ন করতে যাচ্ছি, এই যে আপনি বললেন স্যার বাচ্চাদের ক্ষেত্রে কানের ইনফেকশন, এক্ষেত্রে প্রায় সময় দেখা যায় আমরা ইএনটি চিকিৎসকরা অভিভাবককে বুঝিয়ে বলি যে বাচ্চাদের ক্ষেত্রে কানের ইনফেকশন অন্যতম কারণ হচ্ছে বুকের দুধ ভুল নিয়মে খাওয়ানো। তো এ ব্যাপারে আপনি কি একটু আলোকপাত করবেন? আর সাথে হচ্ছে কেন বুকের দুধ হচ্ছে, আর সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন স্যার নর্মাল স্যালাইন ড্রপ, নর্সল ড্রপ, আমরা যে ইউজ করে থাকি নেজাল ডিকনজেস্টেন্ট, যেটা এন্টাজল, রাইনোজল নামে বাজারে পাওয়া যায়, এটা কত বছর বয়স থেকে বাচ্চাদেরকে দেওয়া যায় স্যার? এটা খুব ভালো প্রশ্ন। আমি এই প্রসঙ্গে আসতাম ধীরে ধীরে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা এই হোম রেমেডি হিসাবে সবসময় বাচ্চাকে ঠান্ডা থেকে দূরে রাখবো অবশ্যই, কারণ বাচ্চাদের একটা মানে ঠান্ডা লাগার প্রবণতা থাকে, বিশেষ করে নিউবর্ন বেবি যারা আছে তাদের জন্য। আমি একটা জন্মদিনের একটা কবিতা লিখেছিলাম যে মনে পড়ে, আধার স্বর্গ ছেড়ে যেদিন এসেছিলে ধরণী তলে উদ্ভাসিত আলয়। তো আমরা এখানে এই মানে আদার স্বর্গটা বলছি যে মায়ের গর্ভ, মায়ের তো এই স্বর্গ থেকে যখন বাচ্চাটা পৃথিবীতে আসে, তখন কিন্তু এই তার ওই জায়গা থেকে এখানে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমাদেরকে আলাদাভাবে বাচ্চাদের জন্য একটু যত্ন নিতে হবে, যাতে তার ঠান্ডা না লাগে এবং ঠান্ডা লাগার ফলে সর্দি কাশি না হয়। তো কোনো কারণে হয়ে গেলে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তাকে
ওই যে নরসল ড্রপ নতুন বা মানে বাচ্চা যাদের নবজাতক শিশু আছে তাদের ঘরে নরসল ড্রপ আপনি রাখবেনই, মানে নর্মাল স্যালাইনের ড্রপ বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির আছে, সেগুলো আমরা অবশ্যই রাখবো যাতে প্রয়োজন অনুসারে আমরা সেটা ব্যবহার করতে পারি। আরেকটা যেটা ডক্টর শাফি বলেছেন যে আমরা আগে কিন্তু একটা কথা বলেছি, খেয়াল করে দেখেন প্রিয় দর্শক, যে আমরা বলছি যে নাকের সাথে কানের একটা সংযোগ আছে। এই সংযোগটা বোঝার জন্য আমরা যদি যারা দর্শক এখন সামনে আছি বা পরবর্তীতেও দেখব, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু নিজে একটু ট্রাই করেন, তাহলে খুব ভালো হয়। আপনি নিজেই নিজের নাকটা এভাবে চেপে ধরেন, এইভাবে ভালো মতো চেপে ধরে একটু ঢুক গিলেন, বা সোয়ালো করেন বা পানি খান। তো তাইলে কি হয়, দেখা যাচ্ছে যে নাক কানটা আপনার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই যে কানেকশন স্টেশিয়ান টিউব সেখানে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে এইদিকে কানটা বন্ধ হয়ে গেছে। আবার নর্মালি ঢুক গেলেন, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এই সময়ে যে বাচ্চাদের এডিনোয়েডস বড় আছে অথবা বয়স্ক আমরা যাদের নাক বন্ধ আছে কোনো কারণে, সেটা পলিপের কারণে হইতে পারে, ডিএনএস এর কারণে হইতে পারে, নেজাল কোনো মাস যেমন রাইনোস্পোরিওডিসিস অথবা কোনো ক্যান্সারের কারণেও হইতে পারে, অর্থাৎ টোটালি নাক যখন বন্ধ থাকবে তখন কিন্তু আপনার ঢোক গিলার সাথে সাথে কান বন্ধ হবে, এবং এইটা আর আপনার নাক খোলা না পর্যন্ত বা এডিনোয়েড সরানোর আগ পর্যন্ত এটা কিন্তু আর ভালো হচ্ছে না। সুতরাং এটা খুব মাথায় রাখতে হবে। তো যে প্রসঙ্গটা আসছে যে বাচ্চাদের, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা অবলিকলি থাকে, তাতে করে নিচ থেকে উপরের দিকে মানে ইনফেকশনটা অনেক সময় কম যায় বা যাইতে পারে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকে প্রায় সমান্তরাল, অর্থাৎ নাকের সাথে সমান্তরাল। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ইনফেকশনটা খুব দ্রুত নাক বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে মধ্যকর্ণে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। যে কারণে বলা হয় যে বাচ্চাকে যদি শোয়া অবস্থায় আপনি দুধ খাওয়ান, অনেক সময় সেই দুধ কানে চলে যেতে পারে, গিয়ে ইনফেকশনটাকে ইনভাইট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আমার মায়েদেরকে বলবো যে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় অবশ্যই বাচ্চার মাথা উপরের দিকে রাখবেন, প্রয়োজনে 2টা বালিশ দিয়ে, অর্থাৎ তার মাথা যেন উঁচুতে থাকে, কোনো অবস্থায় যে এই সমান্তরাল টিউব দিয়ে দুধ যেন কানে না যায়, সেটা বুকের দুধ হোক, ফিডার হোক অথবা অন্য কোনো কিছুই হোক। অর্থাৎ বাচ্চাকে খাওয়ানোর সময়, লিকুইড খাওয়ানোর সময় অবশ্যই তার মাথাটা উপরের দিকে থাকবে। ধন্যবাদ শাফি আপনাকে। আরেকটা প্রশ্ন করছিলাম আপনাকে, আপনি যে বলেন অ্যাডিনয়েড, এখন বর্তমানে খুব হট টপিক, ভাইরাল টপিক হচ্ছে অ্যাডিনয়েড নিয়ে। অনেক অভিভাবক চিন্তিত হয়ে পড়েন যে অনেকে সার্জারির কথা বলে থাকেন, কখন অ্যাডিনয়েড সার্জারি করতে হয়, অ্যাডিনয়েড চিকিৎসা করলে, কনজারভেটিভ চিকিৎসা করলেও কি সুস্থ হওয়া যায় কিনা, এ বিষয়ে সম্পূর্ণ যদি একটু আলোকপাত করতেন স্যার, এবং গ্রেড অনুযায়ী। মানে অনেকে জিজ্ঞেস করেন আমার বাচ্চা কোন গ্রেড এক্স এর ছবি দিয়ে অনেক সময়, তো এইটা একটু আলোচনা করলে স্যার দর্শকরা উপকৃত হতেন আমাদের। ধন্যবাদ আপনাকে শাফি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এডিনোয়েডস আছে, অর্থাৎ এডিনোয়েডসটা হচ্ছে একটা মানে টনসিলেরই, আমাদের যে গলার সাইডে যে টনসিল আছে এইটার মতোই আরেকটা টনসিল, অর্থাৎ এইখানে এই টনসিলগুলা একটা রিং আকারে থাকে, রিং আকারে একদম নাকের পিছন থেকে শুরু করে আমাদের জিহ্বার গুড়া এবং একদম পোস্টোফেরিঞ্জিয়াল ওয়াল এবং জিহ্বার গুড়ায়ও কিছু আছে, অর্থাৎ অরোফেরিংসে যেটা ডিপ প্যালাটাইন টনসিল, এটা নিচে আছে কিছু, উপরে টনসিল আছে নেজোফেরিঞ্জিয়াল টনসিল, যেটাকে আমরা এডিনয়েডস বলছি। তো এইটা কিন্তু সবারই থাকে, এবং এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় বা প্রতিরোধ যে আমাদের সিস্টেম আছে এই সিস্টেমে তারা অংশগ্রহণ করে। তো এইটা যখন ক্ষতিকারক হয়ে যায় তখন আমাদেরকে কিন্তু তাকে ফেলে দিতে হয়। আসুন, আমরা খুব সুন্দর প্রশ্ন করেছেন শাফি, যে কখন আমরা সেটা অপারেশন করবো। ওই একটু আগেও আমি একটা মানে রুগী দেখেছি, তো রুগীর মা তখন বলছিলেন যে কেউ একজন ওনাকে অপারেশনের জন্য বলেছেন, উনি এসেছেন আমার কাছে যে এটা আদৌ অপারেশন লাগবে কিনা, এবং এটা বড় হলে যদি আমরা অপারেশন করি তাইলে কেমন হবে। তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে কথা আমরা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে
এই রোগটা কিন্তু 4 থেকে বা 3 থেকে 9 বছর পর্যন্ত, মানে সবচেয়ে বাড়ে যে টাইম, সেই টাইমটা হচ্ছে 4 থেকে 6 বছর। এই সময়টাতে অনেক বেশি বেড়ে যায়। 7 স্টেবল 8 থেকে শুরু হয়, আবার এটা কমা। এবং আমরা যেটা সাইন্টিফিক্যালি এটা জানি যে 12 বছরে অনেক সময় এটা কিন্তু একদম মিশে যায় বা ইনভলিউশন হয়ে যায়। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। সবার ক্ষেত্রে যে এটা একদম অ্যাকুরেট ভাবে এরকমই হবে, এটা কিন্তু অনেক সময় আশা করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করব? সেক্ষেত্রে আমরা অর্থাৎ এডিনয়েড যখন বেশি বড় হয়ে যাবে, এটাকে আমরা গ্রেডিং করি। ক্লিনিক্যাল গ্রেডিং আছে এবং রেডিওলজিক্যাল গ্রেডিং। তো আমরা রোগী বা অভিভাবকদের জন্য আমরা যেটা বলতে চাই যে রেডিওলজিক্যাল গ্রেডিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার সাহেবরা নিশ্চয়ই আপনারা যখন বাচ্চা নিয়ে যান, একটা এক্স রে করান এবং ওই এক্স রেটাতে একটা শ্যাডো দেখান। ওই শ্যাডোটা পিছনের একটা সাদা লাইন থাকে এবং সামনে একটা সাদা লাইন থাকে। ওই সাদা লাইনের মাঝখানে একটা শ্যাডো, এডিনয়েডসের একটা শ্যাডো হয়। ওই শ্যাডোটা যদি এই মাঝখানের যে নেজোফেরিঞ্জিয়াল স্পেস আমরা বলছি, অর্থাৎ স্কাল বেস এবং সফট-প্যালেট, এরকম ভাবে দুইটা কি থাকবে, এটার এগেনস্টে এইখানে যে শ্যাডোটা থাকবে, এই শ্যাডোটা যদি মানে 3 ভাগের বেশি, অর্থাৎ এটা বলে আমরা 75%-এর উপরে হাইয়েস্ট, অর্থাৎ যেটা গ্রেড 4 থেকে আমরা শুরু করি, তাহলে ভালো হবে। যে একদম বন্ধ করে দিয়েছে, কোনো স্পেস নাই, টোটাল স্পেসটা অকুপাইড বাই দ্য অ্যাডিনয়েড শ্যাডো, অর্থাৎ এটাকে আমরা বলবো গ্রেড 4। অর্থাৎ বাচ্চা ঘুমানোর পরে নাক দিয়ে শ্বাস নিতে পারে না, হা করে শ্বাস নেয় এবং লালা পড়ে। এখানে আরেকটা বিষয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মা বাবাদের জন্য, যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মা বাবারা ফলো করতে হবে যে বাচ্চা কি মানে তার টিভির শব্দ অথবা মোবাইলের সাউন্ড এটা কি জুড়ে দিয়ে শুনে কিনা, অর্থাৎ এইটার সাথে কানে কম শোনার একটা সম্পর্ক আছে। তাহলে আমরা গ্রেড 4 যখন, অর্থাৎ মোর দেন 75% যখন ইনভলভ, মোর দেন 75% যখন ইনভলভড, তখন কিন্তু আমাদের অপারেশন করতেই হবে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে গ্রেড 3 অর্থাৎ 50% to 75% অকুপাইড নেজোফেরিঞ্জিয়াল স্পেস, যেটা আমরা বলছিলাম যে স্কাল বেজের একটা শ্যাডো সাদা আছে, আবার সফট প্যালেটের একটা সাদা শ্যাডো আছে। আমরা এক্সট্রাটা দেখিয়ে দিলে ভালো হইতো, নেক্সট কোন এক সময় আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো সেখান থেকে অর্ধেক পরিমাণ যদি ইনভলভ থাকে, অর্ধেক, তাইলে আমরা কিন্তু রোগীকে ফলো আপে রাখতে পারবো, অসুবিধা নাই, এখানে অপারেশনের প্রয়োজন হবে না। অর্ধেকের চেয়ে বেশি, অর্থাৎ 50 to 75%-এর মধ্যে যখন থাকবে, তখন যদি কানে শোনার কমতি থাকে, অর্থাৎ সে কানে কম শুনে, তাইলে কিন্তু অপারেশন লাগবে। এখানে বসে থাকা যাবে না। কেন অপারেশন লাগবে আমরা একটু করে বলবো। আর গ্রেড 4 মানে অপারেশন করতেই হবে, এটা হচ্ছে রেডিওলজিক্যাল গ্রেড। তাহলে গ্রেড 1-2 তে আমরা বসে থাকতে পারবো, মানে ফলো আপে রাখতে হবে, বাচ্চাকে বাঁচিয়ে রাখলে হবে। আর গ্রেড 3 যদি হয় এবং তাতে কানের শোনার সমস্যা ডেভেলপ করে, তখন তার অপারেশন করতেই হবে। আর গ্রেড 4 মানে তো অপারেশন করতে হবে, ওখানে আরো কিছু সিমটমস দেখা দিবে যেটার কারণে আমাদেরকে অপারেশন করা প্রয়োজন। আমরা এখন আসি তাহলে গ্রেড 3 তে কানে শোনা কম হইলে কেন অপারেশন করব? কারণ এডিনয়েডস এর গ্রেড যখন 3 হবে, অর্থাৎ সে মানে রাত্রে ঘুমাইলে হা করে ঘুমাবে, লালা কিছুটা পড়বে, অনেক বেশি চাটাচাটি করবে, পিছন থেকে ডাকলে সে আবার জিজ্ঞেস করবে যে কি বললা, আবার বলো, এবং সাউন্ড দিয়ে, টিভির সাউন্ড বাড়ায় দিয়ে অথবা মোবাইলের সাউন্ড বাড়ায় দিয়ে শুনবে, একটু অমনোযোগী হবে স্কুলে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং সে যেহেতু কানে কম শুনতেছে, এই জন্য কিন্তু তার এই অমনোযোগিতা, এবং ধীরে ধীরে সে কিন্তু এখান থেকে সরে সরে নর্মাল বাচ্চা থেকে একটু আলাদা হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা বলি যে ইন্টেলেকচুয়ালিটি প্রবলেম, এই ডেভেলপমেন্টটা তার কম হবে, যে কারণে আপনাকে এখানে অপারেশন করতে হবে। এবং যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা দিতে চাই সেটা হলো যে
বাচ্চার যখন এডিনয়েডস এর অপারেশন সাজেশন করবেন কোনো ডাক্তার, যদি আপনার সন্দেহ হয় অসুবিধা নাই, আপনি সেকেন্ড অপিনিয়ন ভালো কোনো আরেকজনের কাছ থেকে নেবেন এবং আপনি নিজেও বিবেচনা করবেন আমরা যে কথাগুলো বললাম যে এর মধ্যে যদি থাকে তাহলে এটা বাচ্চা বড় হইলে করবেন, এর জন্য অপেক্ষা করবেন না, কারণ এতে অপেক্ষা করলে আপনার বাচ্চার যে ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ওখান থেকে আর রিভার্স হয়ে আসা কঠিন হবে, আসা যাবে না। তো সেই জন্য যদি গ্রেড 3 উইথ অরাল সিমটমস বা কানের যে শোনার কমতি সেটা যদি থাকে তাহলে অপারেশন করতে হবে, গ্রেড 4 অপারেশন করতে হবে, গ্রেড 1-2 আমরা ওয়েট করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি এই অংশটা শেষ করছি। আমরা একটু আগে বলছি যে কানে ব্যথা হইতে পারে, বাচ্চা যখন আপনার শিশুর নাকের সর্দি অথবা হাঁচি কাশির জন্য কানে ব্যথা মানে হলো, তখন আমরা অনেকেই ঘরোয়া বা বাড়িতে কিছু মুরব্বী আছেন যারা একটু গরম তেল অথবা অনেক সময় রসুনের সাথে মিক্সচার করে রসুন তেল দেন। কখনোই এটা দেওয়া যাবে না, এটা কখনোই দিবেন না। আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, ঔষধ ব্যবহার করবেন, কারণ এই রসুন তেলটা আপাতত সামান্য একটু কুসুম গরমের জন্য আপনার কানের ব্যথাটাকে যদি একটু কমায় কিন্তু তাতে বড় ক্ষতি করে ফেলে, পরবর্তীতে আপনার অটোমাইকোসিস নামে একটা রোগ হবে, অর্থাৎ এখানে ফাঙ্গাল ইনফেকশনটাকে ইনভাইট করে। ফাঙ্গাল ইনফেকশন হয়ে পুরো কানটা ভর্তি হয়ে যাবে আপনার মানে প্লেক, অটোমাইকোটিক প্লেক দিয়ে, এবং তখন ব্যথা করবে, চুলকানি হবে, আপনার আরো সমস্যা হবে। তো তাইলে আমরা দুইটা জিনিস একদমই করব না, একটা হচ্ছে রসুন তেল অথবা গরম তেল কানে দিব না, কানে কটন বাড ইউজ করব না, এটা যেন অভ্যাসে পরিণত না করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। স্যার এই মুহূর্তে আমরা আছি বর্তমানে এঞ্জেল স্বাস্থ্যকতা অনুষ্ঠানের 7ম পর্বে ডিজিটাল প্ল্যাটফর্ম চ্যানেলের মাধ্যমে। প্রতি শনিবার আমরা এই সময় যুক্ত হয়ে থাকি। আজকের বিষয়ে আমরা যুক্ত হিসেবে নিয়েছি শিশুদের নাক কান গলার সমস্যা কখন করবেন, সতর্ক হবেন এবং কি করবেন। কারণ হচ্ছে এই আজকের বিষয়ে বেছে নেওয়ার কারণ গবেষণায় দেখা গেছে প্রতি 5 জন শিশুর মধ্যে 2 জন বছরে 3 থেকে 4 বার নাক কান গলার সমস্যায় ভুগে। এই জন্য নাক কান গলার সমস্যা, ইএনটি সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শিশুদের নাক দিয়ে রক্ত পড়া এবং শিশুদের গলা ভাঙ্গা বিষয়ে আমরা আলোচনা করবো। তাহলে আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হচ্ছে। এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক, সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি, লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ধন্যবাদ দর্শক, আমরা আবারও আসলাম, আপনাদের সাথে যুক্ত হলাম বিরতির পর। আমরা বর্তমানে আছি এঞ্জেল হসপিটাল স্বাস্থ্যকতা, আজকে 7ম পর্ব। আজকের বিষয় হচ্ছে শিশুদের নাক কান গলার সমস্যা, কখন সতর্ক হবেন এবং কি করবেন। আমাদের সাথে আছেন প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর নুরুল হুদা নাইম। স্যার আবার আপনাকে আমরা প্রশ্ন করছি স্যার, সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়া নিয়ে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়া অত্যন্ত একটি ইমার্জেন্সি বিষয় এবং আতঙ্কের বিষয়। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে এ ধরনের হলে বেশি আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। বাচ্চাদের ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার কমন কারণ কি এবং এ থেকে পরিত্রাণ পেতে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রিয় শফি। যে আমরা বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়া বা কান দিয়ে রক্ত পড়া, তা আমরা প্রথমে কিন্তু একটু আগে আলাপ করে ফেলেছি যে
নাক কান দিয়ে রক্ত পড়তে পারে যে যদি তার কানে দিয়ে আটকে যায়, এবং সেই ক্ষেত্রে যদি আমরা চিকিৎসা ঠিকঠাক মতো সময় মতো না নিতে পারি তাহলে তখন পর্দা ফেটে রক্ত আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের যেটা রক্ত আসে সেটা হলো ওরা কিন্তু পিকিং করে। পিকিং হয়তো নখ দিয়ে করতে পারে, অথবা পেন্সিল দিয়ে করতে পারে, চাবি দিয়ে করতে পারে, যা পায় সেই কিছু দিয়ে কিন্তু কানে কোচায় রক্ত আসতে পারে। কিন্তু এই কোচাকুচিটা বাচ্চারা কখন করে, কেন করে, এটা যদি আমরা একটু মানে বুঝতে পারি তাহলে ভালো হয়। যেমন কানে আমরা একটু আগে যেটা বললাম যে অটোমাইকোসিস, এটা কিন্তু একটা রোগ আছে, যে রোগটা অনেক সময় আছে কানে চুলকানো হইলে বাচ্চা অনেক সময় কানে আঙ্গুল দিয়ে ভালো মতো একদম এভাবে চুলকায়, অথবা অথবা দেখা যায় যে সে যা হয় সেটাই কানের মধ্যে ঢুকায়, নাকের মধ্যে ঢুকায়, যাদের অ্যালার্জি বা চুলকানি সমস্যা আছে তারা। তো সেই ক্ষেত্রে কিন্তু নাক দিয়ে রক্ত আসতে পারে। আর আরো কিছু রোগ আছে যেগুলো হয়তো নাকের মধ্যে পলিপাস বা রাইনোস্পোরিডিওসিস, কোনো কোনো ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে তখনও কিন্তু নাক দিয়ে রক্ত আসতে পারে। অ্যাকিউট রাইনোসাইনোসাইটিসেও কিন্তু নাক দিয়ে রক্ত আসতে পারে। সুতরাং নাক দিয়ে রক্ত আসলে সেপ্টাল আলসার যেটা আমরা বলছি যে সে নাক কুটাকুটি করে যে মানে যেটা বের করে, সেটা কিন্তু না মানে প্রত্যেক দিন আমরা বলবো প্রত্যেক শিশুকে, সাধারণত বাচ্চাদেরকে আমরা প্রত্যেক একদিন পর পর নখ হাতের নখ কেটে রাখবো। কারণ এটা যেন কখনো টাচ করলে তার নখের আগে তার এই যে আঙ্গুলের যে পোর্শনটা আছে সেটা যেন গিয়ে লাগে, অর্থাৎ তাতে তখন দেখা যাবে যে আর ইনজুরি হচ্ছে না। এবং এই যে পেন্সিল বা কলম, চাবি এগুলা তাদের হাতের কাছ থেকে নাগালের বাইরে রাখবো, যাতে করে তারা এগুলা দিয়ে কোচাকুচি করতে না পারে। আর এই কারণ ছাড়াও যে সমস্ত কারণ আছে, যে রক্ত পড়ছে বন্ধ হচ্ছে না, বারবার পড়ছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো এবং তাকে মানে তার কারণ ধরবো। অনেক সময় আছে একটা কারণ কিন্তু একটু বয়স্ক বাচ্চাদের জন্য, অর্থাৎ বাচ্চা হয়তো অনেক অগুচরে, অনেকের অগুচরে কোনো না কোনো একটা জিনিস নাকের মধ্যে সে ঢুকায় রেখেছে, সেটা হয়তো আমরা ফলো করি নাই বা বলেও নাই, সে অনেকদিন পরে কিন্তু নাক থেকে একটু একটু করে ব্লাড মিশ্রিত ময়লা আসবে এবং কাছে থেকে গিয়ে হয়তো নাকে দুর্গন্ধও ফিল করতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় নাক দিয়ে রক্ত আসতে পারে। তো এটা ডাক্তারের কাছে নিয়ে গেলেই কিন্তু সেটা ডাক্তার সাহেব ধরতে পারবেন। এবং এটাকে আমরা বলি ওল্ড ইনফেক্টেড ফরেন বডি, অর্থাৎ এটা কিন্তু অনেক সময় আছে যে নাকের মধ্যে আটকে আছে, সে নাকটাকে বন্ধও করছে না, হ্যাঁ, সুতরাং বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না, আমরাও সে বলে নাই বুঝিও নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই যে নাক থেকে কোনো দুর্গন্ধ আসে কিনা এবং রক্ত মিশ্রিত ময়লা আসে কিনা এটা ফলো করলে আমরা পেয়ে যাব যে তার নাকে হয়তো কোনো ফরেন বডি অনেকদিন থেকে আটকে আছে, যেটার কারণে তার নাক দিয়ে রক্ত আসছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আমরা শিশুদের নাক এবং শিশুদের কানের সমস্যা নিয়ে আলোচনা করলাম, এরপর যে শিশুদের গলার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। স্যার প্রথমে যেটা আসতে চাই গুরুত্বপূর্ণ বিষয়, শিশুদের মধ্যে দেখা যায় অনেক সময় গলা ভাঙ্গা নিয়ে আসে, কণ্ঠস্বরে পরিবর্তন নিয়ে আসে, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা আমাদের কাছে অনেক সময় আসে। তো এই গলা ভাঙ্গাটা শিশুদের কেন হয়ে থাকে এবং এটা প্রিভেনশনের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা যায় স্যার, যদি একটু আলোকপাত করতেন স্যার। ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আসলে শিশু বলতে আমরা তো এখন একদম নবজাতক থেকে 7-8 বছরেই হয়তো চিন্তা করছি, জি কিন্তু জি স্যার। জাতিসংঘের শিশু তো 18 বছর পর্যন্ত। হ্যাঁ, সুতরাং এই বয়স পর্যন্ত আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। তো এই যে গলা ভাঙা যেটা এমনি শিশুদের চেয়ে বড় সমস্যা হচ্ছে, অর্থাৎ আমরা যারা ভয়েস ইউজার, প্রফেশনাল ভয়েস ইউজার, ওনাদের ক্ষেত্রে কিন্তু এই গলা ভাঙার সমস্যাটা বেশি হয়। কারণ আমরা মিস ইউজ অথবা ওভার ইউজ অফ ভয়েস যখন করা হয় তখন কিন্তু এই গলা ভাঙার ঘটনাটা ঘটে। যেটা ডক্টর শাফি বললেন যে যারা বিশেষ করে হাফিজি পড়তে যান তারা আসলে ভয়েসটাকে মানে অনেক বেশি পিচ আপ ডাউন করেন। অর্থাৎ যখন আমরা যদি একটু ভয়েস প্রোডাকশনে যাই তাহলে আরো ভালো বোঝা যাবে যে আমাদের গলার এইখান থেকে স্বরতলি, এই স্বরতলি থেকে কিন্তু আমাদের গলার শব্দটা আসছে। অর্থাৎ আমাদের লাংসের মধ্যে হচ্ছে এয়ার কলাম, এই এয়ার কলামটা যখন আমরা উপরের দিকে আনছি ভোকাল কর্ডের এখানে দুইটা ভোকাল কর্ডের যখন
একদম এ পজিশনে আসে, একদম একজন আরেকজনের গায়ে লাগে, তখন কিন্তু সুন্দর শব্দ বের হয়, ভালো শব্দ বের হয়। এবং এই শব্দটা পরবর্তীতে মুখগহ্বর, নাক, জিহ্বা, তালু সব মিলে একটা অর্থবহ শব্দ হিসাবে আমরা পাই। অর্থাৎ যেখানে রেজোনেন্স শুরু হচ্ছে লাংসের এয়ার কলাম, প্রোডাকশন হচ্ছে ভোকাল কর্ড, এবং এটাকে ফার্নিশ করা বা আরো সুন্দর করা, ফাইনালাইজ করার জন্য আমাদের এই যে নাক, মুখগহ্বর, জিহ্বা, দাঁত এগুলো আছে, সব মিলে আমরা একটা সুন্দর অর্থবহ একটা শব্দ পাচ্ছি। তো এই শব্দটা তৈরি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দুইটা ভোকাল কর্ড এ পজিশনে আসা। যত মানে সুন্দর এ পজিশনে আসবে, তত কিন্তু আমরা ভালো সুন্দর কথা শুনবো বা সুন্দর কথা বলতে পারবো। এখন যখন কোনো কারণে এই দুইটা ভোকাল কর্ডের মাঝখানে দানা পরিমাণ একটা যদি কোনো মানে গ্রোথ বা কোনো কিছু একটা ডেভেলপ করে, তখন কিন্তু ভয়েস আর ঠিক থাকবে না। তখন যেটা হবে সেটা হচ্ছে হার্শ ভয়েস, অর্থাৎ এটাকে আমরা বলি হর্সনেস অফ দ্য ভয়েস। ভয়েসটা তার চেঞ্জ হয়ে যাবে, অল্টারেশন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওই আমরা যারা বলছি যে যারা ভয়েস ইউজার, প্রফেশনাল ভয়েস ইউজার, আমরা তখন ভয়েসটাকে কিন্তু বিভিন্ন পিচে বা যারা গান গায় তাদের ক্ষেত্রে এটা কিন্তু আপ ডাউন করতে হয়, ফ্রিকশন হয়। কখনো কখনো এই ফ্রিকশনটা অনেক সময় এখানে ইনজুরি করে ফেলে, এবং এই ইনজুরিটা অনেক সময় সেটা হিট হওয়ার সময় ফাইব্রোসিস হয়ে একটা নডিউলের মতো হয়ে যায়। এটাকে আমরা বলি ভোকাল কর্ড নডিউল। এই ভোকাল কর্ড নডিউলের কিন্তু অনেক নাম আছে, অর্থাৎ এটা যারা গান ওনাদের বেশি হয়, যেন এটার নাম সিঙ্গার্স নডিউল। যারা হকার, অর্থাৎ ওনারা গলার সব মানে অনেক ব্যবহার করেন, ব্যবহার করার কারণে ওনারা যখন এই সাফারিতে পড়েন তখন বলে হকার্স নডিউল। পলিটিশিয়ানসরা অনেক কথা বলেন সত্য মিথ্যা মিলাই, সরি, তো সেই হিসাবে ওনাদেরও কিন্তু এটা হয়। শিক্ষকদেরও ইদানিং দেখা যাচ্ছে হচ্ছে, কারণ যারা বেশি কথা বলেন তাদের ব্যবসায়ী, বিশেষ করে মাছ বাজার বা ওই যে পানের বা দোকানদাররা কিন্তু আমাদের কাছে এখন আসেন, কারণ ওনারা আসলে মানে যে কাজটা করতে হয় বাজারের নয়েজের মধ্যে ওনাদের কথা বলতে হয়, অনেক জুড়ে জুড়ে কথা বলতে হয়, এবং অনেক মানুষের সাথে কথা বলতে হয় প্রতিদিন, যে কারণে ওনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হয়। এবং আরো ইন্টারেস্টিং কথা হচ্ছে যে যে মানে যাদের অনেক সন্তান আছেন, অর্থাৎ মায়েরা ওনাদের বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করতে করতে ওনাদের ক্ষেত্রেও এরকম ভোকাল কর্ড নডিউল হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলছি মাম্মিস নডিউল। ধন্যবাদ স্যার, আপনার মাধ্যমে কণ্ঠস্বর পরিবর্তন নিয়ে অনেক শুনলাম। আমরা নিশ্চয়ই এনজেল স্বাস্থ্য কথা পর্ব সাথে আছি। আগামী কোনো এক পর্বে ভোকাল কর্ড অ্যাবিউজ এবং কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে আসবো। যেহেতু শিশুদের নাক কান গলার সমস্যা নিয়ে আছি, স্যারের কাছ থেকে আমরা শুনতে পারলাম যে এরকম গলা ভাঙ্গা হলে অবশ্যই কণ্ঠস্বরের বিশ্রাম নিতে হবে। স্যার আমরা বেশি সময় নিচ্ছি না, দুইটা প্রশ্ন করব। একটা হচ্ছে স্যার হচ্ছে টনসিল নিয়ে আমরা আলোচনা করিনি আজকে। শিশুদের ক্ষেত্রে যে টনসিলে ইনফেকশন হয়, অভিভাবকরা অনেক সময় চিন্তিত হয়ে পড়েন, ঘন ঘন যাদের জ্বর আসে, খাবার গিলতে কষ্ট হয়, এই টনসিলের সমস্যা কখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে মানে অপারেশনের জন্য যাবেন, অথবা কখন হচ্ছে তার কনজারভেটিভ চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠতে পারে, এ ব্যাপারে যদি আলোচনা করতেন স্যার। ধন্যবাদ আপনাকে। টনসিল তো আসলে একটা মানে বিরাট সমস্যা, আমাদের বেশিরভাগ মানুষই এই সমস্যায় ভোগেন। অর্থাৎ টনসিলের ইনফেকশনটা কিন্তু প্রথমে ভাইরাল ইনফেকশন হয় এবং পরবর্তীতে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে দেখা যাচ্ছে যে হয়তো বারবার ভোগান্তির মধ্যে ফেলে দেয়, যেটাকে আমরা বলি রিকারেন্ট টনসিলাইটিস অথবা ক্রনিক টনসিলাইটিস। শিশুদের ক্ষেত্রে এই যে ঠান্ডাজনিত কারণে প্রথমে টনসিলের প্রদাহ হইতে পারে, এবং এটা যখন বারবার হয় তখন এটাকে আমরা বলছি যে এটাকে আমরা কি অ্যাড্রেস করতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আবার ওই গ্রেডিং সিস্টেমটা আছে। টনসিল ইনফেকশন মানেই কিন্তু অপারেশন লাগবে, ব্যাপারটা এরকম না। বড় থেকে শুরু করে ছোট সব বাচ্চাদের ক্ষেত্রেও টনসিল অপারেশন সবসময় করার কোনো প্রয়োজন নাই। টনসিল অপারেশন আমি বলি, যেটা আমার থিওরি হচ্ছে, টনসিল অপারেশন করবেন
রুগী যদি বলে যে তার এটাতে বেশি কষ্ট হচ্ছে, এটা বারবার ইনফেকশন হচ্ছে, বারবার ওষুধ খাওয়া লাগছে, তার স্কুল নষ্ট হচ্ছে অথবা কাজের জায়গায় ব্যাঘাত ঘটছে, সেরকম ক্ষেত্রে অর্থাৎ উনি এটা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, সায়েন্স বলে সেখানে যে আপনার টনসিলের ইনফেকশন যদি 5 থেকে 7 বার হয় বছরে, তাইলে তখন আপনি অপারেশনে যেতে পারেন, অথবা 5 বার হয় মানে প্রত্যেক বছরে একবার করে 2 বছর, সেই ক্ষেত্রে করতে পারবেন। আবার 3 বার হচ্ছে প্রত্যেক বছরে 3 বছর পর্যন্ত এরকম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা করবেন। সেটা হচ্ছে ইন্ডিকেশন, অর্থাৎ অপারেশন করার জন্য এটা হচ্ছে ইন্ডিকেশন, যদি আমরা টনসিল ইনফেকশনের কারণে করতে চাই। আমি বলবো যে 4টা কারণে আপনাকে অপারেশন করতেই হবে, সেখানে আপনার কোনো অভিমত নাই, সেটা ডাক্তার বলবেন আপনাকে অপারেশন করতে হবে। 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন আমরা বলি, অর্থাৎ টনসিল যেটা আগে বলছিলাম গ্রেড 4, দুটো এমন বড় হয়ে আছে যে একজন আরেকজনকে কিসিং টনসিল এটাকে আমরা বলি, বা অবস্ট্রাকটিভ টনসিলাইটিস বলি, একজন আরেকজনকে টাচ করে ফেলেছে, টনসিল এত বড় হয়েছে অর্থাৎ গলা দিয়ে খাবার বাতাস যাওয়ার পথটা সংকীর্ণ হয়ে গিয়েছে। এইরকম ক্ষেত্রে কিন্তু তখন আমরা অপারেশন বলি, কারণ এখানে শুধু তার এই যে মানে খাওয়াতে সমস্যা হবে এমন না, শ্বাস নিতে কষ্ট হবে, রাত্রে ঘুমাতে সমস্যা হবে, এবং পরবর্তীতে হার্টেও সমস্যা হয়, যেটা আমরা বলি স্লিপ অ্যাপনিয়া, বা এটাকে আরেকটা জিনিস বলে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, যেটা এটাও হইতে পারে। এরকম ক্ষেত্রে তখন আমরা অপারেশন করতে হবে, সেটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়, এবং সাথে এডিনয়েডসও থাকে, অর্থাৎ এই টনসিল, গলার টনসিলটা যখন বড় হয় এডিনয়েডসও তখন বড় হয়, সুতরাং নাক দিয়েও বাতাস নিতে পারে না, মুখ দিয়েও নিতে কষ্ট হয়, কোনোভাবে পারে না। এরকম ক্ষেত্রে বাচ্চা হয়তো ঘুম থেকে জেগে উঠে বসে থাকে, এই ক্ষেত্রে অপারেশন করতেই হবে। আরেকটা হচ্ছে যে ক্যান্সার হয়ে গিয়েছে আপনার টনসিলে, ডাক্তার সাহেব বলছেন আপনার টনসিলে ক্যান্সার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অপারেশন করতেই হবে, বিকল্প কিছু নাই। আরেকটা হচ্ছে যে ক্যান্সার হয় নাই কিন্তু এক পাশের টনসিল বড়। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি এখনই এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে হা করে আপনার গলার ভিতর দেখবেন, যদি গলার ভিতরে যে জিহ্বার গোড়ার দিকে 2টা প্যালাটাইন টনসিল আছে, যদি একটা বেশি বড় থাকে, 2টার সমান আকার না হয় একটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে এরকম থাকে, তাহলে এটাকে বলবো আমরা সাসপিশাস, অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইটাকে অপারেশন করে পরীক্ষায় পাঠাইতে হবে। তাইলে আমরা অলরেডি 3টা বলে ফেললাম। একটা হচ্ছে আমার অবস্ট্রাকটিভ টনসিল, অর্থাৎ 2টা বড় হয়ে একদম নিজে একদম আরেকজনকে টাচ করে ফেলেছে, অর্থাৎ যেখানে স্লিপ অ্যাপনিয়া করবে, সেই ক্ষেত্রে আমরা করব অপারেশন। আরেকটা হচ্ছে ক্যান্সারের মানে সম্ভাবনা আছে, এক পাশের টনসিলটা বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে করতেই হবে। আরেক পাশ হচ্ছে আমাদের ক্যান্সার হয়ে গিয়েছে, সেইখানেও কিন্তু আমাদেরকে অপারেশন করতে হবে। আরেকটা বাকি থাকলো, অনেক সময় আছে যে আমাদের এখানে একটা হাড় আছে, স্টাইলয়েড প্রসেস আমরা এটাকে বলি, ইগল সিনড্রোম, নামটা হচ্ছে রোগের ইগল সিনড্রোম, অর্থাৎ এই পাশের একদম কান থেকে শুরু করে গলা এমন ঘাড় এগুলাতে ব্যথা করে, এরকম অনেক সময় পাওয়া যায় রুগী। অনেক সময় আছে যে টনসিল অপারেশন করা কিন্তু তারপরে ওনার এই সমস্যাটা আছে, সেই ক্ষেত্রে আমরা একটা এক্সরে করাই অনেক সময়, এই এক্সরেতে দেখা যায় যে কেউ কেউ আবার সিটি স্ক্যানও করান। তো এইটার জন্য সিটি স্ক্যান এত দামি মানে টেস্টের কোনো প্রয়োজন নাই, সেটা এক্সরেতেই বোঝা যায়, এবং আমরা একটা আঙ্গুল গ্লাভস পরে একটা আঙ্গুল দিয়ে কিন্তু হাত দিয়েও এটা দেখতে পারি। সুতরাং এরকম কন্ডিশন যাদের, যে এই লম্বা ইলংগেটেড স্টাইলয়েডের জন্য যাদের সমস্যা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু টনসিল অপারেশন করে এই হাড়টাকে আমরা অ্যাবলশন করে ফেলে দিই। এই 4টা ক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন করতেই হবে, এখানে না করলে আপনাকে অনেক মানে সেটা হলো ক্যান্সার হলে তো করতেই হবে, কোনো অসুবিধা নাই, মানে এছাড়া বিকল্প নাই। আর হাড় লম্বা আপনি না কাটলেও হয়তো চলবে, কষ্ট নিয়ে আপনি চলতে পারবেন, বাকিগুলো ক্ষেত্রে আমাদেরকে অপারেশন করতেই হবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যেটা মেসেজ পেলাম স্যারের কাছ থেকে, কি মেসেজ, সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে টনসিল যদি একান্ত খুব বেশি বড় হয়ে যায়, একটা টনসিল আরেকটা টনসিলের সাথে টাচ করে তাকে শ্বাস নিতে কষ্ট হয়, ঘুমাতে কষ্ট হয়, খেতে কষ্ট হয়, তাহলে অবশ্যই টনসিল অপারেশন করে নেওয়া ভালো, তখন আপনার শিশুকে আপনি আরাম দিতে পারবেন। আর অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা দেখছি ডিজিটাল প্ল্যাটফর্ম চ্যানেল আই থেকে এনজেএল স্বাস্থ্য কথা পর্ব 7, শিশুদের নাক কান গলার সমস্যা
কখন সতর্ক হবেন, কি করবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই ইনফরমেশন গুলা আপনাদের কাজে দিবে। আমরা শেষ মুহূর্তে স্যারের কাছে শুনতে যাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু স্পেশাল বার্তা কি আছে নাকি, এবং আজকের এই বার্তার মাধ্যমে আশা করি দর্শকরা সচেতন হবেন এবং তার শিশুদেরকে একটি সুন্দর ভবিষ্যতের পদ্মা দেখিয়ে দিবেন স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে। ধন্যবাদ ডক্টর শাফি। আমরা আজকে শেষ পর্যায়ে আমি যেটা বলতে চাই, যেহেতু অপারেশনের প্রসঙ্গটা এসেছে, এখানে কিন্তু অনেকেই আমরা মা বাবারা যারা আছি তারা কিন্তু অপারেশন করতে ভয় পাই এবং পাওয়ারই কথা। সুতরাং এই ক্ষেত্রে আরো ছোট বাচ্চা, সেই ক্ষেত্রে অপারেশন করতে অনেকেই চান না। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে বর্তমান যে মডার্ন যুগে মানে অনেক লেটেস্ট টেকনোলজি কিন্তু চলে এসেছে, অর্থাৎ কবলেশন, লেজার, হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি এবং কোনো কোনো ক্ষেত্রে বাইপোলার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এডিনয়েডস এবং টনসিল করার জন্য কবলেশন পদ্ধতি, অর্থাৎ এখানে কোনো রক্তকরণ হয় না, নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড। এখানে আরেকটা সুবিধা হচ্ছে এই কবলেশনটাতে হিট প্রোডাকশন সবচেয়ে কম, অর্থাৎ আশেপাশের টিস্যুটাও কিন্তু নষ্ট হয় না, ভালো থাকে এবং প্রেসাইজলি আমরা অপারেশন করতে পারি। সুতরাং বাচ্চার এডিনয়েডস এবং টনসিল অপারেশনের জন্য ভয়ের কোনো কারণ নাই। যখন অপারেশন লাগবেই তখন আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে কবলেশন দিয়ে যদি করতে পারেন তাহলে আপনার বাচ্চার জন্য উত্তম। এখানে রক্তপাত হয় না এবং ব্যথা কম হয়, একদম মিনিমাম, যা যেহেতু হিট প্রোডাকশনটা কম হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা মাথায় রাখবেন। ভয় পাবেন না, অবশ্যই আপনাদের বাচ্চার যার অপারেশন লাগবে তার করায় ফেলবেন। কবলেশন হইলে অবশ্যই ভালো, আরো ভালো, একদম সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখন এডিনয়েডস এবং টনসিলের জন্য সবচেয়ে ভালো। আর লাস্টে যে কথাগুলো আমরা বলতে চাই, আপনার বাচ্চার যদি সর্দি জ্বর হয়, কানে ব্যথা হয়, গলায় ব্যথা হয়, এগুলাকে কোনোভাবেই কিন্তু ইগনোর করবেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং উপযুক্ত চিকিৎসা নিলে আপনার বাচ্চা ভালো হবে। যেহেতু বাচ্চাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে, সুতরাং তাদেরকে সতর্কভাবে রাখতে হবে। রোগে আক্রান্ত হয়ে গেলে অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার বাচ্চা, আমাদের বাচ্চা ভালো থাকুক এবং সুন্দর একটা পৃথিবী তাদের জন্য আমরা যেন দিয়ে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার ধন্যবাদ আপনাকে এত সহজ সাবলীল ভাবে শিশুদের নাক কান গলার সমস্যাগুলো তুলে ধরার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম শোনার জন্য। দেখা হবে আগামী পর্বে, এনজিএল স্বাস্থ্যকতার 8ম পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।